সি প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশন বলতে কিভাবে কি প্রোগ্রামিং করে, প্রোগ্রামিং এর মধ্যে কোন কোন পার্টস গুলো আছে। আমি একটা সি প্রোগ্রামিং লিখে দেখিয়েছিলাম, প্রোগ্রামিং কি করে রান করে সেটাও বুঝিয়ে বলেছিলাম। আজকে ডিরেক্টলি সি প্রোগ্রামিং এর থিওরিটিক্যাল সিলেবাসে ঢুকবো। থিওরিটিক্যাল সিলেবাস বলতে প্রোগ্রামিং করতে গেলে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি আগে একটা ছোট এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা যখন প্রথম কথা বলা শিখি, সেটা বাংলা হোক ইংলিশ হোক হোয়াট এভার, যখন প্রথম কথা বলা শিখি তখন আমরা সবার প্রথমে গ্রামার শিখি না, আমরা আস্তে আস্তে জিনিসগুলো ইনপুট আউটপুট কথাগুলো বলতে বলতে আস্তে আস্তে শিখি। কিন্তু তখন আমরা একদম নবজাত বা সদ্যজাত শিশু থাকি। তো সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যা বয়স বা এই মুহূর্তে যা মেমোরি পাওয়ার বা এই মুহূর্তে যা প্র্যাকটিস পাওয়ার, তাতে আমরা ডিরেক্টলি গ্রামার শিখবো সি এর, শিখে দেন গ্রামার মেনটেন করে আমরা সি লিখবো মেশিনে, না হলে মেশিনে কাজ করবে না বা মেশিন বুঝতে পারবে না। ঠিক আছে? আর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে দু তিনটে জিনিস সব থেকে বেশি কাজে লাগে। সেগুলোর মধ্যে হচ্ছে সবার প্রথম কোশ্চেন। কোশ্চেন মানে কোশ্চেন বলা ভালো বা বলা ভালো প্রবলেম। ঠিক আছে? তোমাদের যে টপিকটা আছে তার নাম হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং যতক্ষণ না পর্যন্ত তুমি ভালো করে শিখছো ততক্ষণ পর্যন্ত তুমি কোনোদিনও কোনোদিনও কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে পারবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে ম্যাথমেটিক্যাল রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করার জন্য কম্পিউটারের মাধ্যমে। তাই প্রবলেমকে সবার আগে তোমাকে ডিটেক্ট করতে হবে। ধরো তোমাকে আমি একটা প্রশ্ন বললাম যে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট দ্যাট উইল চেক আ গিভেন নাম্বার ইজ প্রাইম অর নট। এই যে কথাটা বললাম প্রাইম অর নট, এই কথাটার মধ্যে কিন্তু একটা প্রবলেম লুকিয়ে আছে। মানে ইউজার তোমাকে একটা নাম্বার দেবে, সেই নাম্বারটার মধ্যে তুমি কোনো অপারেশন চালাবে, সেই অপারেশন চালিয়ে মানে সেই নাম্বারটার মধ্যে অপারেশন চালিয়ে সাউন্ড মিউট করে রাখতো। ইউজার একটা নাম্বার দেবে, সেই নাম্বারে তুমি একটা অপারেশন চালিয়ে বলে দেবে সেই নাম্বারটা প্রাইম কি প্রাইম নয়। এই ধরনের জিনিসকে প্রবলেম বলে। তো প্রত্যেকটা প্রোগ্রামিং এর কোশ্চেন এক একটা প্রবলেম হিসেবে দেখতে হয়। যখন তুমি কোনো সেমিস্টার এক্সাম পড়বে, যখন তুমি কোনো প্লেসমেন্টের জন্য প্রিপারেশন নেবে, যখন তুমি চাকরি পরীক্ষায় বসবে বা আইটি তে চাকরি পাওয়ার পরে যখন তুমি আইটি কোম্পানির জন্য সফটওয়্যার তৈরি করবে, তখন কিন্তু সেখানে প্রবলেম সলভিং কেই প্রায়োরিটি দেওয়া হবে। তাই তোমাদের এই পেপারটার নাম হচ্ছে প্রবলেম সলভিং ইউজিং সি প্রোগ্রামিং। তো প্রবলেম সবার আগে তোমাকে জানতে হবে। সেকেন্ড জানতে হবে সেই প্রবলেমটা সলভ করার লজিক, সেই প্রবলেমটা সলভ করার লজিক। থার্ড জানতে হবে সেই প্রোগ্রামটার সিনট্যাক্স, অর্থাৎ প্রোগ্রামটা কিভাবে লেখে। সিনট্যাক্স মানে হচ্ছে যে প্যাটার্নে লিখছি আমি। ফর এক্সাম্পল, সি তে যখন আমি কোনো কিছু লিখবো তখন আমি এরকম লিখতে হবে, প্রিন্টএফ এরকম সামথিং, ভেতরে কিছু একটা লিখতে হবে। ঠিক আছে? যখন তুমি পাইথনে লিখবে তখন তোমাকে প্রিন্ট লিখতে হবে। যখন তুমি সেমিকোলন থাকে না পাইথনে, যখন তুমি জাভাতে লিখবে তখন তোমাকে লিখতে হবে এরকম ভাবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এই যে এই যে তোমার একটাই কাজ করছে কিন্তু তিনখানা ল্যাঙ্গুয়েজে তিন রকম ভাবে লেখা হচ্ছে, তিনখানা ল্যাঙ্গুয়েজে তিন রকম ভাবে বিষয়টাকে লেখা হচ্ছে, এই ঘটনাটাকে বলে সিনট্যাক্স। অর্থাৎ আমি এমন কিছু একটা লিখবো যাতে আমি যে ল্যাঙ্গুয়েজটা চুজ করেছি সেই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে কম্পিউটার বুঝতে পারে, সেই ঘটনাটাকে বলে সিনট্যাক্স। লজিক যে কোনো ল্যাঙ্গুয়েজে সেম থাকে। অর্থাৎ যে লজিকে তুমি প্রাইম নাম্বার সি তে করবে সেই লজিকেই তুমি প্রাইম নাম্বার জাভাতে করবে এবং সেই লজিকেই তুমি প্রাইম নাম্বার পাইথনে করবে। তোমার লজিক সিম্পল থাকবে, লজিক সেম থাকবে। স্যার লজিক শিখবো কি করে? প্রথমত আমি একদম প্রথম থেকে বলি, এই তিনটে জিনিস যে ক্লিয়ারলি বুঝে গেছে সে প্রোগ্রাম বুঝে গেছে। তুমি এরপরে আর একটা জিনিস লিখে রাখতে পারো, তুমি কোন ক্লাসে ছিলে না? সৌমজিৎ কোন ক্লাসে ছিলে না?
স্যার আগে সি প্রোগ্রামের কোনো ক্লাসে ছিলাম না, মানে আমি রিসেন্ট দুদিন আগে রেকর্ডিং join দিয়েছিলাম আমি, রেকর্ডিং দিয়ে দিয়েছিলাম আমি। আচ্ছা স্যার, আগের ক্লাসে? দেখোনি? না স্যার। ঠিক আছে, ক্লাসে যখনই মানে রেকর্ডিং দিয়ে দিই, একদিন হোক বা দুদিনের মধ্যে হোক রেকর্ডিংটা দিয়ে দিই, সেগুলো ফলো আপ করে রাখবে, ডেসক্রিপশন ফলো করবে, ডেসক্রিপশন ফলো করবে। আর ঠিক আছে এবার থেকে যারা জয়েন করবে ওদেরকে মেনশন করে দিবি কতগুলো ক্লাস হয়েছে, আর ওদের ডেসক্রিপশনের কথা বলে দিবি বা লিঙ্ক গুলো ওদের পাঠিয়ে দিবি, যারা এর মাঝে জয়েন করবে। ওদের আপডেটেড থাকা প্রয়োজন। এইবার বিষয় হচ্ছে এই এই প্রবলেম, লজিক, সিনট্যাক্স এবং আউটপুট। দেখো আমি আবারও বলছি, আমি কিন্তু চাইলেই তোমাদেরকে থরলি সি প্রোগ্রামিং এর নোট দিয়ে কোশ্চেন অ্যান্সার সলভ করে দিতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে প্রোগ্রামিং শেখানো। আমার উদ্দেশ্য কিন্তু কোনোদিনও নয় যে তুমি প্রোগ্রামিং মুখস্থ করে পরীক্ষার হলে যাবে। আমার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাকে এই নেক্সট 6 মান্থে যেগুলো শেখাবো তার রেসপেক্টে তুমি যেন আফটার 6 মান্থ তুমি যে কোনো প্রোগ্রামিং সি দিয়ে করতে পারো। তারপরে নতুন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করা শিখিয়ে দেবো। সেকেন্ড সেমিস্টারে যখন জাভা পড়াবো তখন সেই ল্যাঙ্গুয়েজটা কি করে অ্যাডাপ্ট করবে সেটা আমি শিখিয়ে দেবো। যখনই তুমি সি আর জাভা শিখে যাবে, আর থার্ড সেমিস্টারে পাইথন আছে, পরপর 3টে সেমিস্টারে 3টে ল্যাঙ্গুয়েজ শেখা মানে তুমি কম্পিউটার বুঝে গেছো, কি করে কম্পিউটার কাজ করে বুঝে গেছো। অর্থাৎ বিসি এর প্রথম 3টে সেমিস্টারে এমন এমন সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো কেউ যদি মন দিয়ে পড়ে সে অ্যাকচুয়ালি ধরতে পারবে যে কম্পিউটার কি, কম্পিউটার কিভাবে কাজ করে। তাকে আর ওখান থেকে কেউ খারাপের দিকে বা তাকে কেউ নামাতে পারবে না ওখান থেকে। তো যখন ছেলেমেয়েরা দেখি প্লেসমেন্টের জন্য এগোয়, তারা লাস্ট ইয়ারে গিয়ে প্রিপারেশন শুরু করে। ফার্স্ট দুটো সেমিস্টার হয়তো ঠিকভাবে পড়ে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এই 4টে সেমিস্টার খুব ফাঁকি মারে ছেলেমেয়েরা। যারা ফাঁকি মারে তারা বুঝতে পারে পরে গিয়ে কি সমস্যা হয়। তো আমি একটাই সাজেশন দেবো, অ্যাজ এ টিচার, অ্যাজ এ দাদা, যাই হিসেবে দেখো না কেন, যে ডে 1 থেকে তুমি যদি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের সাবজেক্ট গুলোকে সঠিকভাবে জানো, তোমার কোনোদিনও কোনো প্লেসমেন্ট পেতে প্রবলেম হবে না। প্লেসমেন্টটা বা চাকরিটা পাওয়া নির্ভর করছে তুমি তার আগে 3টে বছর কি করে পড়াশোনা করছো। সোজা কথা, বেসিক সিম্পল কথা। এই সিম্পল কথাটা যদি বুঝতে না পারো, স্যার ওখানে ইন্টার্নশিপ হয়, ওখানে হ্যান হয়, ত্যান হয়, নিজের অজুহাত মানে নিজের দোষ, নিজের ফাঁকিবাজি ঢাকার জন্য ছেলেমেয়েরা সাধারণভাবে অজুহাতের উপর নির্ভর করে, তারপরে গিয়ে তার কেরিয়ারটাই সব থেকে বেশি ট্রাভেলে পড়ে। আমার এই কথাগুলোতে যারা নেবে তারা ডিফারেন্সিয়েট করতে পারবে, যারা নেবে না তারা পরে গিয়ে রিয়েলাইজ করতে পারবে। খুব সিম্পল কথা। বিষয়টা হচ্ছে যে প্রথম থেকে এইভাবে পড়াশোনা করবে, যে ডে 1 থেকে এই বিষয়টা ফলো আপ করবে, তার কাছে সি, জাভা, পাইথন শেখাটা 2 মিনিটের কাজ হয়ে যাবে। আমি এখানে কোনোদিনও কোনো প্রোগ্রামিং শেখাবো না যে শুধু সি শিখলে মুখস্থ করে চলে গেলে, জাভা শিখলে মুখস্থ করে চলে গেলে, ওইসব করলে কাজ হয় না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো শিখতে হয়। একটা ভাষা, বাংলাকে তুমি কত মুখস্থ করবে? বাংলাকে তুমি কত মুখস্থ করবে? তুমি যদি বাংলা পড়তে না জানো, বাংলা ব্যাকরণ না জানো, বাংলা শব্দের মানে না জানো, ইংলিশে যদি মানে না জানো, তুমি কত কত মুখস্থ করবে? কত রাইটিং তুমি পরীক্ষার এটা তো সবাই বুঝতে পারছো। এখন যেখানে দাঁড়িয়ে আছো তোমরা, এখন প্রত্যেকে 12 পাস করলে, তোমরা যদি 7, 8, 9, 10 এই 4 বছর গ্রামার শেখায়, 11, 12 গ্রামার শেখায় না। 11, 12 গ্রামার অ্যাপ্লাই করার জায়গা, 11, 12 লিটারেচার লেখার জায়গা। তো 7, 8, 9, 10 যদি কেউ ভালো করে গ্রামার পড়তে, তাহলে 11, 12 রাইটিং কত স্ট্রং হতো বলতো? 11, 12 লেখা কত স্ট্রং হতো? আজ প্রত্যেকে অনেকে লিখতে পারতে, তোমরা মানে যে কোনো ফর্মাল লেটার, যে কোনো সিভি লিখতে গেলে প্রবলেম হতো না, যে কোনো লেখা লিখতে গেলে। এই যে এত কিছু পড়াচ্ছি, কোন একটা ছেলে ধরো যে কিনা খুব ভালো বোঝে কিন্তু তার ইংলিশ স্ট্রং নয় বলে সে ভালো করে লিখতে পারছে না। বি বলে একটি ছেলে আছে, সেও এর মতো বোঝে কিন্তু সে ইংলিশ স্ট্রং বলে আরো সুন্দর করে লিখতে পারছে। নাম্বার বেশি বি পাবে, এ পাবে না। এই বলতে চাইছি। পড়াশোনার মতো করে করো, যথেষ্ট বড় সিলেবাস, দেখবে ভালো কিছু একটা পাবে। আর একটু পেশেন্স রাখবে, আফটার ফিউ ইয়ার্স, ফিউ সেমিস্টার তুমি তার আউটপুট গুলো ভালো পাবে। আচ্ছা, তাহলে কি দেখলাম? একটা প্রোগ্রাম করতে গেলে আমাকে 3টে স্টেপ ফলো করতে হবে। সবার প্রথমে প্রবলেমটাকে ভালো করে পড়তে হবে, খুব ভালো করে যে প্রবলেমটা দেবে, যে কোশ্চেনটা দেবে সেটা পড়তে হবে। ভিডিওটা কি আটকে আটকে যাচ্ছে? প্রত্যেকের সেম প্রবলেম হচ্ছে? না 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 স্যার না। তাহলে যে লিখলে আটকে যাচ্ছে সে একবার নিজের ইন্টারনেট ট্রাই করো, চেক করো। যে কোশ্চেনটা দেবে সেই কোশ্চেনটাকে খুব ভালো করে পড়বে, তারপর সেই কোশ্চেনের উপরে কি লজিক চাপানো যায় সেটাকে দেখবে। অর্থাৎ
নিজের যে মেরিট আছে, নিজের যে ব্রেন ঈশ্বর দিয়েছে, সেটাকে কাজে লাগানোকে বলা হয় লজিক কাজে লাগানো। কম্পিউটার পুরো লজিকের উপর দাঁড়িয়ে আছে। যার লজিক যত স্ট্রং, সে তত ভালো, সে তত ভালো পারফর্ম করতে পারে। ওই জন্য চাকরির পরীক্ষাতে যখন কেউ প্লেসমেন্টে বসে, চাকরির পরীক্ষাতে কোনো কোম্পানিতে বসে, আমি কিন্তু চাকরি পরীক্ষা মানে কিন্তু গভর্নমেন্ট জবের কথা বলছি না, এখানে এখানে পুরোপুরি আইটি কোম্পানি চাকরির কথা বলছি। যখন বসে তখন তাকে তিনটে জিনিস জিজ্ঞাসা করা হয়। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, অর্থাৎ ক্লাস 10 অব্দি ম্যাথমেটিক্স। লজিক্যাল রিজনিং, এই যে লজিক্যাল রিজনিং জিজ্ঞাসা করে, এই রিজনিং দিয়ে জানা যায় যে সে কতটা স্ট্রং ডিসিশন মেকিং এ। যার লজিক যত স্ট্রং, সে তত ভালো ডিসিশন নিতে পারবে। দেখো না, কিছু কিছু সময় কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা খুব ভালো ডিসিশন নেয়, যে কোনো প্রবলেম পড়লে তাকে ডিল করে খুব ভালোভাবে। এটাই কম্পিউটারের মূল উদ্দেশ্য, যে রিয়েল লাইফের কোন একটা প্রবলেমকে আমি লজিক দিয়ে কি করে অ্যান্সার দেব, এবং সেই লজিকটা যখন তোমার বেরিয়ে যাবে, সেই লজিকটার উপরে যেটা চাপাবে সেটা হচ্ছে সিনট্যাক্স, ওটা হচ্ছে সি, জাভা, পাইথন। বোঝাতে পেরেছি লজিকটা, প্যাটার্নটা বোঝাতে পেরেছি কি বলতে চাইছি আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার 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 টোকেনসে আসি। আমি একটা বেসিক সি প্রোগ্রাম লিখছি। এই যে প্রোগ্রামটা আমি একটা লিখলাম, এখানে একটা সি প্রোগ্রাম লেখা হলো। আমাকে একটা কথা বলো ক্লিয়ারলি, সেটা হচ্ছে, আমি আগের দিনই বলেছি যে এই দুটো লাইন আর এই দুটো লাইনকে বাদ দিলে, যদি শুধু এইটুকুর দিকে একবার তাকাই, এইটুকুতে ফোকাস করবে, বেশি এদিক ওদিক ফোকাস করতে হবে না। আমাকে বলতে পারবে ঠিক কিসের প্রোগ্রাম এটা আমি লিখলাম, কি প্রোগ্রাম লিখলাম, এটা আমাকে কেউ বলতে পারবে? এই প্রোগ্রামটা একটা নাম্বার দিতে হবে ইনপুট হিসাবে, সেই নাম্বারটার সাথে 2 মাল্টিপ্লাই করে প্রিন্ট করবে। ওকে, কোনো একটা নাম্বার ইউজার দেবে, তার ডবল নাম্বারটা আমি প্রিন্ট করব। এটা একটা বেসিক প্রোগ্রাম, জাস্ট একটা বেসিক প্রোগ্রাম এটা। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। এবার আমার বক্তব্য হচ্ছে, এবার তোমাদের প্রশ্ন হবে, স্যার টোকেনস মানে কি? টোকেনস বিষয়টা কি? দেখো, আমি একটা জিনিস বলি, আমার পড়ানোর প্যাটার্নটা আমি একটু বলে দিই। আমি এখনো অব্দি যা যা পড়েছি, আমার নিজের পড়াশোনা বা পড়াতে গিয়ে আমার মনে হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি ভালো করে জানি তিনখানা। আমি তিনখানা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে জানি। 4 নম্বর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি খুব অল্প জানি, সেটা অত ভালো লেভেলে জানি না। আমি সি, জাভা, পাইথন এই তিনটে সঠিক লেভেলে জানি, একদম চাকরি পাওয়া অবধি জানি। সি প্লাস প্লাস আমি খুব অল্প জানি, সি প্লাস প্লাস আমি ইন্টারেস্টেড নই। আমার প্রোগ্রামিং করতে কোথাও সি প্লাস প্লাস লাগেনি, আমার জাভা, সি আর পাইথন দিয়ে হয়ে গেছে, তাই সি প্লাস প্লাস খুব বেসিক লেভেলে গিয়ে গেল। আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে বা শেখাতে গিয়ে একটা জিনিস কনক্লুড করেছি, যে আমার যদি একটা নিয়ম বা একটা প্যাটার্ন মাথায় বসানো থাকে, ফিউচারে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাকে পিছিয়ে আসতে হবে না,
ওই সেই কোনো একজন টিচারের ভরসায় থাকতে হবে না, কোনো একজন টিচারের পুরনো নোট বা খাতার ভরসায় থাকতে হবে না। আমি নিজে থেকে সেটা ইন্টারনেট দেখে, তোর গুগলের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো দেখে, কোনো বই পড়ে বা ইউটিউব দেখে আমি শিখে নিতে পারবো। আমি সেই প্যাটার্নটা শিখিয়ে দিচ্ছি, আমার উদ্দেশ্য সেই প্যাটার্নটা শিখিয়ে দেওয়া। আমি আগের ক্লাসে, অর্থাৎ আগের দিনের যে সি প্রোগ্রামিং হয়েছিল, আমি একটা কথা বলেছিলাম যে সি প্রোগ্রামিং এর সবার আগে যেটা শিখতে হয় সেটা হচ্ছে ইনপুট আউটপুট দেওয়া। বলেছিলাম তো? ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট শেখার পর আমি বলেছিলাম কিওয়ার্ডস শেখা। তারপরে আমি বলেছিলাম ভেরিয়েবল কনস্ট্যান্ট আইডেন্টিফায়ার, ভেরিয়েবল কনস্ট্যান্ট আইডেন্টিফায়ার এগুলো। তারপর ডেটা টাইপের কথা বলেছিলাম, তারপর অপারেটরের কথা বলেছিলাম, তারপর ইফ এলস, সুইচ কেস, লুপ এন্ড অ্যারে, স্ট্রিং এন্ড সো অন। এবার আমার বক্তব্য হচ্ছে এই যে ইফ এলস, সুইচ কেস, লুপ, এই জায়গাটা, এই যে প্যাটার্নটা, এটা কি করে প্রবলেম সলভ করব সেটার একটা পদ্ধতি। ইফ এলস মানে একটা পদ্ধতি, সুইচ কেস মানে একটা পদ্ধতি, লুপ মানে একটা পদ্ধতি। অর্থাৎ এখানে ইফ এলস, সুইচ কেস, লুপ এরা কিন্তু এদের মধ্যে পড়ে না। অর্থাৎ তুমি যদি ইফ এলস, সুইচ কেস, লুপ ব্যবহার না করো তাও কিন্তু তোমার প্রোগ্রাম লেখা পসিবল। এই যে আমি প্রোগ্রামটা এখানে লিখেছি, এই প্রোগ্রামটার মধ্যে কিন্তু কোথাও ইফ এলস, সুইচ কেস, লুপ, অ্যারে, স্ট্রিং এগুলো লেখা নেই, তাও কিন্তু এই প্রোগ্রামটা লেখা পসিবল হয়েছে। তাহলে স্যার কি বলতে চাইছেন? বলতে চাইছি ওপরের যে অংশটা এখানে তৈরি করা হয়েছে, অর্থাৎ ইনপুট আউটপুট, কিওয়ার্ড, ভেরিয়েবল কনস্ট্যান্ট আইডেন্টিফায়ার, ডেটা টাইপস এন্ড অপারেটর, এগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক বিল্ডিং ব্লকস। বিল্ডিং ব্লকস বলতে যে জিনিসগুলো দিয়ে সি প্রোগ্রামিং পুরোটা লেখা হয়। অর্থাৎ যদি তুমি ভেরিয়েবল না দাও, যদি তুমি কনস্ট্যান্ট না ইউজ করো, যদি তুমি আইডেন্টিফায়ার ইউজ না করো, যদি তুমি অপারেটর ইউজ না করো, যদি তুমি ডেটা টাইপ ডিক্লেয়ার না করো, যদি তুমি ইনপুট আউটপুট স্টেটমেন্ট না লেখো, যদি তুমি কিওয়ার্ডস না ইউজ করো, তুমি প্রোগ্রাম লিখতে পারবে না। অর্থাৎ এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে কালেকটিভলি টোকেনস বলে। মাথায় থাকবে, এই বিষয়গুলোকে কালেকটিভলি টোকেনস বলে। মাথায় থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অর্থাৎ টোকেনস কাকে বলে? টোকেনস হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রাম লিখতে গেলে সেই প্রোগ্রামটার স্মলেস্ট ইউনিট অফ স্টেটমেন্ট বা স্মলেস্ট ইউনিট। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এরকম, এইদিকে ভালো করে তাকাও। এখানে তুমি একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করেছো হ্যাশ, এখানে তুমি একটা শব্দ ইউজ করেছো ইনক্লুড, এখানে তুমি দুটো অ্যাঙ্গেল ব্রেসেস দিয়েছো, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়েছো, এখানে তুমি stdio লিখেছো কথাটা, এখানে তুমি ডট ইউজ করেছো, এইচ লিখেছো, এখানে ব্র্যাকেট ইউজ করেছো, এখানে ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট তুমি ইউজ করেছো, এখানে সেমিকোলন দিয়েছো, কমা, কোটেশন, সেমিকোলন, ইন্ট, ইন্ট, এই এক একটা ছোট ছোট অংশকে বলা হয় টোকেনস। অর্থাৎ টোকেনস যদি জানি আমরা কি কি দিয়ে লিখবো, তাহলেই তো আমরা সেই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি। যখন আমরা বাংলা বা ইংলিশ শিখেছিলাম তখন আমরা দুটো বর্ণমালা শিখেছিলাম, বাংলার ক্ষেত্রে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ইংলিশের ক্ষেত্রে কনসোনেন্ট এন্ড ভাওয়েলস। অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে পুরোপুরি একটা 26টা অ্যালফাবেট শিখেছিলাম, যে যা লিখবো এগুলো দিয়ে লিখবো। তারপরে ওগুলোর থেকে উচ্চারণের দিক থেকে আমরা জানি এ বি সি ডি এগুলো সব আছে জেড অব্দি। তারপর উচ্চারণগত ভাবে ওই 26টা লেটারকে তুলে তুলে এনে
আমি আমার ওয়ার্ডস তৈরি করছি, সেই ওয়ার্ডস গুলোকে পরপর সাজিয়ে আমি আমার সেন্টেন্স তৈরি করছি, সেই সেন্টেন্স গুলোকে পরপর সাজিয়ে আমি আমার প্যারাগ্রাফ বা রাইটিং লিখছি। এই তো প্যাটার্ন। ইংলিশ শেখার প্যাটার্ন কি? ইংলিশ শেখার প্যাটার্ন হচ্ছে সবার প্রথমে অ্যালফাবেটস। অ্যালফাবেটস বানান কি রে? ওই তারপরে BETS। BETS? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যালফাবেটস, দেন তারপর আসে ওয়ার্ডস, দেন তারপর আসে সেন্টেন্স, দেন তারপর আসে প্যারাগ্রাফ। তুমি যে মুহূর্তে প্যারাগ্রাফ লেখা শিখে যাবে, তুমি যে মুহূর্তে দাঁড়িয়ে প্যারাগ্রাফ লেখা শিখে যাবে, সেই মুহূর্তে এখান থেকে রাইটিং শুরু হবে। লেটার, এসে, নোটিশ, রিপোর্ট। অ্যালফাবেটের থেকে ওয়ার্ড তৈরি করার জন্য গ্রামার লাগে, ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি করতে গ্রামার লাগে, সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ তৈরি করতে গ্রামার লাগে, প্যারাগ্রাফ থেকে লেটার, এগুলো তৈরি করতে আলাদা রুল লাগে। এটাই তো পুরো ইংলিশ, হ্যাঁ কি না? ওকে এইটাই তো ইংলিশ শেখার প্যাটার্ন। ক্লাস 1 থেকে শুরু হচ্ছে, 1 একটু, 2 একটু, 3 একটু, 4 একটু করে 12 অব্দি, 12 বছর 15 বছর ধরে এই শিখেছিস তুই। হ্যাঁ বাংলার ক্ষেত্রে ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়েছে। ওই 12-13 বছর ধরে যেটা বাংলা আর ইংলিশ শিখেছিস, ওরকম আমাদের 6 মাসের মধ্যে সি শিখতে হবে, কারণ আমাদের ম্যাচুরিটি অনেক হাই হয়ে গেছে। আমরা পড়াশোনার দিক থেকে অনেক কিছু শিখে বেরিয়ে গেছি। তো সেই যে প্যাটার্ন গুলো, এই টোকেনস কে তুমি প্রোগ্রামিং এর অ্যালফাবেট ধরতে পারো। এই স্যার, এই টোকেনস, টোকেনস গুলো হচ্ছে প্রোগ্রামিং এজ এ র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, তাই তো? মানে হ্যাঁ তৈরি করতে যা লাগে। হ্যাঁ, টোকেনস গুলো হচ্ছে প্রোগ্রামিং লিখতে, প্রোগ্রামিং এর পর সবকিছু বসাতে, পুরো বিষয়টাকে একসাথে আমি টোকেনস বলতে পারি। টোকেনস মানে কি? একটা ছোট্ট চাঙ্কে টোকেনস বলবো, মানে এই প্রিন্টএফ কথাটাকে টোকেনস বলবো, এই সেমিকোলনটাকে টোকেন বলবো, এই অ্যাম্পারসান সাইনটাকে টোকেন বলবো, এই এটাকে টোকেন বলবো। বোঝাতে পেরেছি? হ্যাঁ, বাট ওর ভিতরে যে লজিক লিখছি সেটা কিন্তু না, মানে যেটা লজিক পরে আসছে। এটা টোকেনস, আমি এখন যেটা শেখাচ্ছি সেটা সিনট্যাক্স শেখাচ্ছি, লজিক পরে আসছে। যখন কোনো প্রোগ্রামিং করাবো তখন সেখানে লজিক ঢুকবে, এখন আমি সিনট্যাক্স শেখাচ্ছি। বাকিরা বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক। এবার আসি, টোকেনস কে কত ভাগে ভাগ করা যাবে সি এর ক্ষেত্রে? সবার প্রথম যে টোকেনটা কাজ করে, সবার প্রথম একদম ফার্স্টে যে টোকেনটা কাজ করবে সেটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস বা কিওয়ার্ডস বা রিজার্ভড ওয়ার্ড। ব্যাপারটা কি স্যার, একটু বুঝিয়ে বলো। তুমি কোনোদিনও কারোর নাম শুনেছো হুইট চৌধুরী বা দা মুখার্জি বা হোয়াট দাস, এরম নাম শুনেছো? না স্যার। এটা সম্ভব নয়। বাংলায় এরকম কারোর নাম শুনেছো কেন চক্রবর্তী, এরকম নাম শুনেছো? হয় ঘোষ, যাব, দাস। সম্ভব এগুলো? সম্ভব না তো। কেন সম্ভব না? তার কারণ বাংলা বা ইংলিশে ল্যাঙ্গুয়েজে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো কোনোদিনও নাম হিসেবে ব্যবহার হতে পারে না, যে শব্দগুলোকে তুমি কোনো কিছুর নাউন প্রোনাউন হিসেবে ইউজ করতে পারবে না। সরি, নট প্রোনাউন,
নট প্রোনাউন, নাউন হিসেবে ইউজ করতে পারবে না। তুমি নাম দিতে পারবে না সেগুলোকে, সেটা গ্রামারের নিজস্ব শব্দ। কিওয়ার্ডস হচ্ছে সি প্রোগ্রামিং এর সেই রিজার্ভ করা শব্দগুলো, যে ওয়ার্ডগুলো তুমি নিজে ব্যবহার করতে পারবে না। তুমি যদি ওটা ইউজ করো প্রোগ্রামিং এ, ওটার একটা স্পেসিফিক কাজ আছে। অর্থাৎ আমি কোনো ভেরিয়েবলের নাম প্রিন্টএফ দিতে পারবো না। প্রিন্টএফ এর একটা নিজস্ব কাজ আছে। আমি কোনো ভেরিয়েবলের নাম ইন্ট দিতে পারবো না। ইন্ট মানে এর একটা আলাদা মানে বোঝায়। অর্থাৎ যে সমস্ত শব্দ সি প্রোগ্রামিং এ প্রিডিফাইন করা আছে, প্রিডিফাইন মানে আগে থেকে রেডি করে দেওয়া আছে, মানে আগে থেকে লিখে দেওয়া আছে, যে শব্দগুলো তাদের কিওয়ার্ডস বলে। টোটাল 32টা কিওয়ার্ডস আছে সিতে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। জাস্ট মিনিট, 1 মিনিট দাও। গ্রুপে আমি একটা ছবি পাঠিয়ে দিয়েছি। ওই 32খানা হচ্ছে সি এর কিওয়ার্ড। অর্থাৎ ওই 32টা কিওয়ার্ড তুমি ইউজ করতে পারবে না। ওই 32টা কিওয়ার্ডের স্পেসিফিক মানে আছে। স্যার সবকিছু কি মুখস্থ করতে হবে? কিছু মুখস্থ করতে হবে না, সব মনে থেকে যাবে। 32টা কিওয়ার্ড মনে থেকে যাবে। ধরো ফর লুপের ক্ষেত্রে ব্যবহার করি, হোয়াইল লুপের ক্ষেত্রে ব্যবহার করি, ইন্ট, ফ্লোট, লং, ডাবল ডেটা টাইপের ক্ষেত্রে ব্যবহার করি, ইফ, এলস, সুইচ কন্ডিশন স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। অর্থাৎ যে সমস্ত জিনিসের স্পেসিফিক মানে আছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে তৈরি করা হয় কিওয়ার্ডস। গেল। এবার যে টোকেনটা আসছে সেটা হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার্স মানে যে কোনো নাম, এনি নেম given by programmer, any name given by programmer
কিসের কিসের নাম আমরা দিতে পারি? আমরা ভেরিয়েবলের নাম দিতে পারি, আমরা ফাংশনের নাম দিতে পারি, আমরা স্ট্রাকচারের নাম দিতে পারি, আমরা অ্যারের নাম দিতে পারি, স্ট্রাকচার এন্ড ইউনিয়নের নাম দিতে পারি, আমরা অ্যারের নাম দিতে পারি। স্যার এগুলো কি? এগুলো একটা একটা করে শিখবো। ভেরিয়েবল মানে সবাই জানো একটা ভ্যালু, একটা নাম দেওয়া থাকে। ভ্যালুকে নাম দেওয়া মানে বোঝায় এইটা, এই এ বলে আমি একটা ভেরিয়েবলের নাম দিয়েছি। এই এটাকে আমি যা ইচ্ছা দিতে পারি, আমি এক্স দিতে পারি, আমি নাম দিতে পারি, আমি ধরো কারণ নাম, আমি ধরো সাহিলের নাম দিয়ে দিলাম, এখানে সাহিলের নাম লিখে দিতে পারি, হোয়াট এভার, যা ইচ্ছা নাম দিতে পারি। ভেরিয়েবলের নাম যা ইচ্ছা দিতে পারি আমি। ওকে, গেল। এবার স্যার এই আইডেন্টিফায়ারের কি কোনো রুলস আছে? অবশ্যই আইডেন্টিফায়ারের প্রচুর রুলস আছে। 5খানা রুলস আছে আইডেন্টিফায়ারের, যে রুলসটা তোমাকে মনে রাখতে হবে। রুলস, রুলসটা কি ইন্টারনেটে সব জায়গায় পেয়ে যাবে, আমি লিখে দিচ্ছি। নো হোয়াইট স্পেস। আইডেন্টিফায়ার যখন লিখবো কোনো ভেরিয়েবলের নাম, যখন কোনো ফাংশনের নাম, যখন কোনো স্ট্রাকচার ইউনিয়নের নাম, যখন কোনো অ্যারের নাম লিখবো, মাঝে কোনো হোয়াইট স্পেস দেব না, কোনো স্পেস দেওয়া যাবে না নামের মধ্যে। এটা প্রথম রুল। স্যার তাহলে আলাদা করবো কি করে? ধরো কেউ নাম দিতে চাইলো ফার্স্ট নাম্বার, ধরো কেউ নাম দিতে চাইলো ফার্স্ট নাম্বার, ওকে সে দিতেই পারে। কি করবে? এই স্পেসের জায়গাটায় আন্ডারস্কোর দিয়ে দেবে। আন্ডারস্কোর অর্থাৎ ড্যাশ না, কিন্তু ড্যাশ হচ্ছে মিডিলে বসে, মাঝে বসে ছোট মতো, আর আন্ডারস্কোর মানে যেটা নিচের দিকে থাকে। সবাই জানো, মোবাইল ফোন বা ল্যাপটপ ইউজ করো, এই আন্ডারস্কোর তুমি দেবে। ওকে, নেক্সট। ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, 0 to 9 এগুলো শুধু ইউজ করতে পারবে, ঠিক আছে? ও হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টার হিসেবে তুমি আন্ডারস্কোর ইউজ করতে পারবে। নেক্সট, আর কোনো স্পেশাল ক্যারেক্টার না, কিন্তু আর কোনো স্পেশাল ক্যারেক্টার না, শুধুমাত্র আন্ডারস্কোর। নো কিওয়ার্ডস, কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবে না। কোনো ভেরিয়েবল, কোনো ফাংশন, কোনো স্ট্রাকচার ইউনিয়ন, কোনো অ্যারের নামে কিওয়ার্ডস ব্যবহার করতে পারবে না, অর্থাৎ যে 32টা জিনিসের আমি ছবি পাঠিয়েছি সেটা ব্যবহার করতে পারবে না। ডু নট স্টার্ট উইথ নাম্বারস, অর্থাৎ তুমি কোনো ভেরিয়েবলের নাম এরকম 1 নাম দিয়ে শুরু করতে পারো না। মা সিঁড়ি থেকে পড়ে গেছে, তো শুধু এখন কলেজ ছিল, ফোন করেছিল, কিছু হয়নি বেশি, হাতে একটু লেগেছে, পায়ে লেগেছে, বরফ দিচ্ছে, আর টোটো বলে দিচ্ছে আসবে। তুমি 1 নাম দিতে পারো না, নাম 1 দিতে পারো, অর্থাৎ তুমি 0 থেকে 9 এই লেটার বা সরি এই নিউমেরিক গুলোকে তুমি ইউজ করতে পারবে, কিন্তু একদম প্রথমে দিতে পারবে না। তুমি অ্যালফাবেটকে প্রথমে দেবে, তার বা আন্ডারস্কোরকে প্রথমে দেবে। তুমি আন্ডারস্কোর প্রথমে দিতে পারো, অ্যালফাবেট প্রথমে দিতে পারো, কোনো নাম্বার তুমি প্রথমে দিতে পারো। অন্য কিছু দেওয়া যায় না, শুধু আন্ডারস্কোর দেওয়া যায়। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিভিন্ন রকম। সি এর ক্ষেত্রে শুধু আন্ডারস্কোর দেওয়া যায়। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেখানে ডলার বা যেখানে সিতে একবার দেখতে হবে, সিতে একবার দেখতে হবে সি আন্ডারস্কোরের সাথে ডলার ইউজ করা যায় কিনা। আমি ইউজ করি না খুব একটা ডলার, বাট চেক করবে, মেবি যায় না, মেবি যায় না, ঠিক আছে?
তারপর চেক করে নেবে তোমরা, আমি ভুল হতে পারি এই জায়গাটাতে। আর কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে আন্ডারস্কোর ইউজ করতে, আন্ডারস্কোর ছাড়া ডলার ইউজ করতে দেয়, হ্যাশ ইউজ করতে দেয়। তারপর তোমার আমি ভুলে যাচ্ছি ওই একটা কি যেন বেশ আছে ইউজ করতে দেয় ওরা ভেরিয়েবল নামের সাথে, যাই হোক মনে পড়ছে, কোশ্চেন মার্ক না, যাই হোক। তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মানে এই নিয়ম, আইডেন্টিফায়ারের নিয়ম বিভিন্ন রকমের হয়। বাট কোনো হোয়াইট স্পেস ব্যবহার করা যাবে না, কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না। আর এখানে কেস সেনসিটিভ, কেস সেনসিটিভ মানে কি, ক্যাপিটাল এ and small a are different character. অর্থাৎ কি বলতে চাইছি, ক্যাপিটালে যদি কেউ লেখো আকাশ আর স্মলে কেউ যদি লেখো আকাশ, এই দুটো নাম কিন্তু আলাদাভাবে ট্রিট করবে। এটা কোনোদিনও নয় কে একজন গ্রুপে জিজ্ঞাসা করেছিলে ডিসকাশনের গ্রুপে যে স্যার সি প্রোগ্রামিং কি কেস সেনসিটিভ না ইনসেনসিটিভ, আমি বলেছিলাম সেনসিটিভ। কেন? সি প্রোগ্রামিং এ তুমি প্রিন্টএফ কে কোনোদিনও ক্যাপিটালে প্রিন্টএফ লিখতে পারবে না। কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হচ্ছে এসকিউএল। এসকিউএল এ তুমি সিলেক্ট ছোট হাতের লেখো বা বড় হাতের লেখো, সিলেক্টই থাকবে, সিলেক্ট পাল্টাবে না। কিন্তু সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, পাইথনের ক্ষেত্রে, জাভার ক্ষেত্রে এরা সব কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, যেভাবে লেখা হয় সেইভাবেই লিখতে হবে। বোঝাতে পেরেছি? ডলার ইউজ হয় না, এক্স্যাক্টলি ডলার ইউজ হয় না, আমিও জানতাম। এই গেল তোমার কিওয়ার্ড আর আইডেন্টিফায়ারের গল্প। একটা প্রশ্ন আছে, বলো। স্যার আমরা তো দেখি যে স্মল প্রিন্টএফ মানে স্মল লেটারে যদি প্রিন্টএফ লিখি ওরা একটা ফাংশন হিসেবে নিচ্ছে। এবার যদি কেউ ভাবে যে আমি ক্যাপিটালি পুরোটা লিখবো, লিখে একটা ভ্যারিয়েবল হিসেবে ওটাকে ইউজ করবো, তাহলে কি ইউজ? আচ্ছা আচ্ছা, তখন ওটা কিওয়ার্ড হিসেবে দেখবে না? না, ওই যে 32টা পাঠিয়েছি, ওই 32টা ঠিক স্মলে যেভাবে লেখা আছে ওইগুলো সব কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, যদি তুমি কোনোভাবে ক্যাপিটালে লেখো সেটা কিওয়ার্ড থাকবে না, সেটা আইডেন্টিফায়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ফর এক্সাম্পল ফর আর ফর, এটা আইডেন্টিফায়ার, এটা লুপের কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড আর আইডেন্টিফায়ার বুঝতে পেরেছো? প্রত্যেকে মন দিয়ে শুনবে আজকের ক্লাস, আজকের ক্লাসে অনেক ইনফরমেশন পাবে। ক্লিয়ার বুঝতে পেরেছো আমার কথা আজকে এখন অব্দি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেউ প্রশ্ন করলে, বাবা মাইক অন করে। ঠিক আছে, আইডেন্টিফায়ারের রুলসটা আমি পাঠাচ্ছি ভালো করে, রিডিং পড়ো একবার। আমি গ্রুপে পাঠাচ্ছি একটা নিয়ম, ওটা ভালো করে পড়বি আর আমাকে 2 মিনিট দে। একটা কল আসছে, আমার কলটা ধরতে হবে মায়ের ওখান থেকে। পাঠিয়েছি, আইডেন্টিফায়ারের রুলস গুলো পড়বি। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখ ওখানে নিচে বলা আছে, না না নেই, হ্যাঁ বলে দিই, মনে পড়লো আমার দেখে, অনেক জায়গায় অনেক বইতে অনেক টিচাররা সাইজ বলে, আইডেন্টিফায়ারের একটা সাইজ থাকে, আইডেন্টিফায়ারের সাইজ থাকে, সত্যি কথা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, ওই জন্য এই বিষয়টাকে বাদ দেওয়া হয় পড়ানোর থেকে। বিভিন্ন স্ট্যান্ডার্ডে সি প্রোগ্রামিং এত বছর ধরে কাজ করেছে,
একদম প্রথম দিকে সি প্রোগ্রামিং একরকম ভাবে তৈরি করলো, AT&T বেল ল্যাবরেটরি, দেন সেখান থেকে আইএসও নিল, দেন সেখান থেকে এনসি, এখন কারেন্ট আপডেটেড হচ্ছে এনসির কাছে। ওই জন্য এনসি সি বালাগুরু স্বামী বলে বইটা আমি সাজেস্ট করছি। এনসি একটা বক্তব্য রেখেছে যে সাইজ ম্যাটার করবে না এই কারণে, কারণ যখন আমি কোনো একটা নাম নিচ্ছি এ বলে একটা ক্যারেক্টার, আর যখন আমি তিনটে ক্যারেক্টারের নাম নিচ্ছি, এখানে প্রোগ্রামের কিছু যায় আসছে না, এখানে খেলা হচ্ছে মেমোরি। আর আমরা প্রত্যেকে জানি মেমোরি টোটালি ডিপেন্ডস অন হার্ডওয়্যার অফ এ মেশিন, অর্থাৎ একটা মেশিনের মেমোরি নির্ভর করে তার কি হার্ডওয়্যার ব্যবহার করা হচ্ছে, তার কি আর্কিটেকচার ব্যবহার করা হচ্ছে। তাহলে সি এর এমন কোন স্ট্যান্ডার্ড রাখা উচিতই না যে ধরো কারোর কাছে একটু কম দামের মেশিন আছে, সে একটু কম কোয়ালিটির আর্কিটেকচার ইউজ করছে, ধরো কেউ খুব হাই প্রোফাইল মেশিন ইউজ করছে, সে তার আর্কিটেকচার খুব হাই বা তার স্পেস খুব হাই, তাই তার উপর ডিপেন্ড করে এই সাইজটা চেঞ্জ হতে পারে। তাই সাইজ নিয়ে কোনো বক্তব্য কিন্তু রুলস এর মধ্যে রাখা হয়নি। যেখানে সাইজ নিয়ে রুলস এর মধ্যে লেখে তারা এক্সট্রা লেখে। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তো সাইজ ম্যাটার করছে না, তুমি চাইলে 20খানা লেটার দিয়ে একটা ভেরিয়েবল লিখতে পারো। যত বড় হবে, যত আপগ্রেড হবে নিজেকে, ফর এক্সাম্পল এখানে কেউ আছিস আইএসসি তে জাভা পড়ে এসছিস? এই ক্লাসে কেউ কি আছিস যারা আইএসসি বোর্ডে 11-12-এ জাভা পড়ে এসছিস? নেই হ্যাঁ নেই। স্যার আমি আচ্ছা, তোদের ভেরিয়েবল নেম গুলো কেমন ছিল এপিসি তে লাস্টের দিকে? স্যার আমাদের সুমিতা অরোরা ছিল। যে আরোটাই হোক, তোদের প্রজেক্ট করতে হয়, সেই প্রজেক্টে ভেরিয়েবলের নেম গুলো বড় বড় ছিল না? হ্যাঁ স্যার। যাই হোক, তুই হয়তো ওই প্রজেক্ট করিসনি বা সামথিং কিছু, বাট আমি দেখেছিলাম মানে অত বড় বড় ভেরিয়েবল নেম আমি নিজে আমার কোনোদিনও প্রজেক্ট ইউজ করি, বিশাল বড় বড় ভেরিয়েবল নেম ইউজ করেছি। মানে ওখানে আমার এক ছাত্রের কি টিকট্যাকটো গেম আর ক্যালকুলেটর বানিয়ে দিয়েছিলাম প্রজেক্টে। তো সেখানে মানে এমন ব্যাপারটাই এরকম যে তোকে বড় নাম ইউজ করতে হবে, ফার্স্ট নাম্বার অফ দ্য সেকেন্ড লুপ, এইটাকে তুই কিভাবে লিখবি? তো ওই জন্য সাইজ ম্যাটার করছে না কতগুলো ক্যারেক্টার ইউজ করছি। তাই কোনোদিনও রুলস এর মধ্যে সাইজ কেউ যদি বলে, বলবি ভুল করছো, এটা না দিলেও চলবে। কিন্তু এইখানে যে কটা লিখেছি সে কটা তো ইম্পর্টেন্ট, তার সাথে যে লেখাটা পাঠিয়েছি সেটা একটু পর, আমাকে 2 মিনিট সময়। আইডেন্টিফায়ার আর টোকেন, এই সরি কিওয়ার্ডস আর আইডেন্টিফায়ার, এই দুটোর মধ্যে কি কোনো প্রশ্ন আছে? এই দুটোর থেকে কি কোনো প্রশ্ন আছে বাবা তোদের? স্যার আমার ভ্যারিয়েবলস নিয়ে একটা ডাউট ছিল। কি নিয়ে? ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলসে যাই তারপর। এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স কি? এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে একটা 32টা ওয়ার্ড যেটা ফিক্সড পুরো পৃথিবীর জন্য, ওটা তুমি ব্যবহার করতে পারবে না নাম দিতে, ওটা সি এর নিজস্ব ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মানে আছে। এই গেল তোমার কিওয়ার্ডস এর গল্প। আইডেন্টিফায়ার মানে হচ্ছে কিওয়ার্ডস গুলোকে বাদ দিলে যে রুল গুলো বললাম সেই রুল মেনে তুমি ডেটাগুলোর নাম দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। আর কি কোনো প্রশ্ন? আর কোনো আচ্ছা, প্রশ্ন যেটা থাকলে করতে পারো। পাঠিয়েছিলেন না ওটা 3 নাম্বারটা একটু বলে দেবেন, যেটা পাঠিয়েছিলেন গ্রুপে। ওই লাস্টের যে ব্ল্যাক কালারের স্ক্রিনশট, যেটা হ্যাঁ হ্যাঁ। সাবসিকুয়েন্ট ক্যারেক্টার ক্যান অনলি বি লেটার, ডিজিট অর আন্ডারস্কোর, ওই যে ক্যারেক্টার বললাম, লেটার মানে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, নিউমেরিক 0 to 9 আর আন্ডারস্কোর, আচ্ছা। এইগুলো শুধু ইউজ করতে পারবে, এর বাইরে কিছু ইউজ করতে পারবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। আর কোনো কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে আমি ভেরিয়েবলস এন্ড কনস্ট্যান্টে যাবো। ওকে ফাইন, পরের টোকেনসে আসো। কনস্ট্যান্ট
and variable. আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। না, আমি ওই ইন্ট মেন ফেন লিখছি না, হ্যাঁ, জাস্ট লিখছি প্রোগ্রামিং যখনই লিখবে পরিষ্কার করে লিখবে, হাতের লেখা যেন মানে গু না হয়, হ্যাঁ, মাথা থেকে যেন ভদ্রতা নিজের কাছে। জামা কাপড় যেমন সুন্দর করে পরো, সেরকম খাতাটাকে নিজের একটা সম্মান বা ভদ্রতা রেখে পরিষ্কার করে লিখবে। যদি লিখতে না পারো হাতের লেখা প্র্যাকটিস করবে, বলবে আমি শিখিয়ে দেবো কি করে হাতের লেখা করতে। পড়াশোনা একটা মানুষের সার্বিক উন্নতির জন্য আসে। এমন লিখলাম, ও স্যার কোনো ব্যাপার না, অফলাইনে পড়লে কানের গোড়ায় মারবো, কিছু করার নেই। যদি একটা স্টুডেন্ট ভালোভাবে লিখতে না পারে, সে লিখবে না, সে লিখবে না। এটা একটা ছোট্ট প্রোগ্রামিং এর বেসিক লিখেছি, ওই এক্সট্রা লাইন গুলোকে বাদ দিয়ে। আমাকে বলতে পারবে এ আর এক্স, চিৎকার চেঁচামেচি করবে না, এ মানে ভেরিয়েবল না কনস্ট্যান্ট? ভেরিয়েবল। এই প্রোগ্রামের জন্য এই অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কে বললো, কি নাম তার? শুভাশিস। এ কনস্ট্যান্ট, এক্স ভেরিয়েবল, শুভ বললো। আচ্ছা, আর আর ভেরিয়েবল। এ ভেরিয়েবল, আর 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 বাদ বাকির অ্যান্সার দাও। না মুখে বলতে পারলে লিখে অ্যান্সার দাও। এ কনস্ট্যান্ট, আচ্ছা, বাকিরা? অনেকে আছো ক্লাসে, 44 স্টুডেন্টস আছো। কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, ওকে ফাইন ফাইন, একটা বেসিক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দেবজিৎ ঠিক আছে, পুনম ঠিক আছে। বিষয় হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন কনস্ট্যান্ট এন্ড ভেরিয়েবল। যখন প্রোগ্রাম চলবে, এটা মাথায় গেঁথে নাও, যখন প্রোগ্রাম চলবে যে ভ্যালুটা প্রোগ্রামিং এর রান করার উপর নির্ভর করে পাল্টানোর চান্স থাকে, পাল্টাবে বলছি না, চান্স থাকে চেঞ্জ হওয়ার বা পাল্টানোর, ভ্যারি করার, সেটা ভেরিয়েবল। যে ভ্যালুটা একবার প্রোগ্রাম এক্সিকিউশন হওয়ার পরে তুমি জানো তার মান পাল্টাবে না, তাকে কনস্ট্যান্ট বলে। মাথায় থাকবে। এক্ষেত্রে এ হচ্ছে কনস্ট্যান্ট, এক্স হচ্ছে ভেরিয়েবল। মাথায় থাকবে? প্রত্যেকের মাথায় থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যারা যারা এ কে ভেরিয়েবল বলছিলে, মন থেকে মাথা থেকে এই ভুল ধারণাটা বাদ দাও যে ইন্ট এ ইকুয়ালস টু 10 একটা ভেরিয়েবল। না বাবা, এটা ভেরিয়েবল বলছি ঠিক কথা। যদি এই প্রোগ্রামের রেসপেক্টে
এই a এর মান 10 থেকে অন্য কিছু হতো, তখন এটা ভেরিয়েবল হয়ে যেত। যদি আমি এই প্রোগ্রামটাতেই এই লাইনটা লিখে দিতাম, যদি আমি প্রোগ্রামটাতেই এই লাইনটা লিখে দিতাম এবং এটাকে একটা লুপে চালিয়ে দিতাম, যতবার লুপ ঘুরবে এ 10 থেকে শুরু হলেও এ প্লাস প্লাস হতে থাকবে, মানে এ 11, 12, 13, তার মানে যতবার প্রোগ্রাম ঘুরছে ততবার এ নিজের মান পাল্টাচ্ছে। দ্যাটস ওয়াই এ একটা ভেরিয়েবল। প্রোগ্রামিং এর মধ্যে ভেরিয়েবল কনস্ট্যান্টের কোনো রোল নেই। শুনে রাখো আমার কথা, একটা নাম দিয়ে ইকুয়ালস টু লিখলেই আমরা মনে করি সেটা ভেরিয়েবল, না, সব ক্ষেত্রে নয়। কিছু বলবে কেউ? সব ক্ষেত্রে কিন্তু নাম দিয়ে লিখছি মানেই সেটা ভেরিয়েবল নয়, বা ডিরেক্টলি লিখছি মানে সেটা কনস্ট্যান্ট নয়, এটা মাথায় রাখবে। কনস্ট্যান্ট আর ভেরিয়েবল সম্পূর্ণ প্রোগ্রামের উপরে নির্ভর করবে। প্রোগ্রামের মধ্যে যে ডেটাটা ইউজ করছি সেটার উপর নির্ভর করে কনস্ট্যান্ট আর ভেরিয়েবল হবে। স্যার তাহলে কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের দরকার কি পড়লো? অ্যাকচুয়ালি যেটা তুমি প্রসেস করছো, অর্থাৎ ইনপুট নিলে তোমার লজিক দিয়ে প্রোগ্রামের মাধ্যমে প্রসেস করলে, দেন আউটপুট প্রিন্ট করলে। ইনপুট নিলে তোমার লজিক দিয়ে প্রসেস করলে, আউটপুট প্রিন্ট করলে, এই প্রসেস যার উপরে করবে সেটা হচ্ছে ডেটা। আর ডেটাকে প্রোগ্রামিং এ দুটো ভাগে ভাগ করা যায়। ডেটাকে প্রোগ্রামিং এ দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভেরিয়েবল, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। বাংলায় অঙ্কর ক্ষেত্রে ভেরিয়েবল মানে হচ্ছে চলরাশি, অর্থাৎ যে রাশি চলমান। জ্যোতিষের রাশি না। তোরা আগের দিন জ্যোতিষ নিয়ে কি করছিলি? কি অদ্ভুত তোরা। ভেরিয়েবল মানে চলরাশি, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, যা চেঞ্জ হয় না, যা চেঞ্জ হয় না, অর্থাৎ ভেরিয়েবল এন্ড কনস্ট্যান্ট। প্রোগ্রামিং প্রসেস করে ডেটাকে, প্রোগ্রামিং এ যেটা চলে সেটা হচ্ছে আইপিও। এটা একটা সাইকেল হিসেবে ধরতে পারো, ইনপুট প্রসেস আউটপুট। অর্থাৎ আমি ইনপুট নেব, ইনপুট নিয়েছি, প্রসেস করেছি, আউটপুট প্রিন্ট করেছি। এই প্রসেসটাকে তুমি আলাদা করে লিখতে পারো, বা এই প্রসেসটাকে তুমি এইখানেও লিখতে পারো। অর্থাৎ আমি প্রোগ্রামিং এর ডেটাকে ইনপুট নেব, সেই ডেটাকে আমি প্রসেস করব, এবং সেই ডেটার আমি আউটপুট বার করব। এই হচ্ছে আমার প্রোগ্রামিং এর উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সফল করতে গেলে তোমাকে ডেটা লাগবে। ডেটা দু রকমের, একটা ভেরিয়েবল যার মান প্রোগ্রামিং চলতে চলতে চেঞ্জ হতে পারে, একটা কনস্ট্যান্ট যার মান প্রোগ্রামিং চলতে গিয়ে চেঞ্জ হবে না, ফিক্স থাকবে। ওকে ওকে, কোনো প্রবলেম আছে ভেরিয়েবল কনস্ট্যান্টে? এবার একজন প্রশ্ন করেছিল বা জিজ্ঞাসা করেছিল, স্যার কনস্ট্যান্ট কি তাহলে, কনস্ট্যান্ট কি সরি টোকেনস কি তাহলে স্যার 5 রকমের? আমি বলছি টোকেনস কত রকমের, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই। টোকেনস আমার মনে হয়, আমি ভুল হতে পারি, বাট আমার মনে হয় ব্যক্তিগতভাবে প্রোগ্রামিং এর টোকেনস হচ্ছে, সি এর ক্ষেত্রে টোকেনস হচ্ছে কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, constant and variables, operator, symbol, string। বিশ্বাস কর এই স্ট্রিংটার সাথে আমি সহমত পোষণ করি না।
অর্থাৎ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি যদি কোনো বই লিখি, তাহলে দেখ আমি তো একটা স্টুডেন্ট মাত্র, মানে আমি তো একটা সি প্রোগ্রামিং একটা ছাত্র, বাট আমার এত বছর ধরে পড়ার ফলে আজ প্রায় 12 বছর ধরে আমি সি প্রোগ্রামিং এর সাথে যুক্ত, পড়াশোনা বা পড়ানো নিয়ে। আমার ব্যক্তিগতভাবে মতে স্ট্রিং কে কোনোভাবে টোকেনসে রাখা উচিত হয়নি সিনিয়রদের। স্ট্রিং কে রাখা উচিত ছিল ডেটা টাইপের মধ্যে। স্ট্রিং হচ্ছে কালেকশন অফ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। স্ট্রিং নাথিং বাট অ্যান অ্যারে। স্ট্রিং মানে হচ্ছে একটা অ্যারে। একটা অ্যারেতে তুই 0 1 2 3 বা 10 20 30 40 রাখবি, তার জায়গায় তুই এবিসিডি রাখছিস, ওটা একটা স্ট্রিং। তাহলে কেউ বলতে পারবি যে স্ট্রিং কে কেন টোকেনস এর মধ্যে ফেললো? যদি কেউ জেনে থাকিস বলতে পারবি? আমি তো একটা মত দিলাম, যে মতে যে থটে স্ট্রিং টোকেনস এর মধ্যে পড়ে না। কিন্তু এরকম কেউ কি আছিস এই ক্লাসটার মধ্যে 44-43 জনের মধ্যে যে বলতে পারবি স্যার স্ট্রিংটা টোকেনস এর মধ্যেই পড়ে? টোকেনের হয়ে কেউ বলতে পারবি? যারা নতুন শিখছিস তারা বলতে পারবি না, যারা পুরনো একটু জানিস তারা বলতে পারবি কেন স্ট্রিং কে টোকেনের মধ্যে ধরা হয়েছে? একটা লজিক হতে পারে যদি স্ট্রিং কোনো লিটারাল হিসাবে এখানে ইউজ হয়ে থাকে, মানে ধরুন ওইটার ভ্যালু চেঞ্জ হবে না। যেমন ধরুন আমি একটা প্রিন্টএফ লিখছি এন্টার দ্য নাম্বার, ওই যে এন্টার দ্য নাম্বার ওটা কিন্তু চেঞ্জ হবে না। না, কি নাম? শুভাশিস। ভেরি গুড শুভাশিস, ভেরি গুড, এক্সাক্ট অ্যান্সার দিয়েছিস। কি বললো শুভাশিস? কি বললো শুভাশিস? বললো স্যার স্ট্রিং তো ডেটা টাইপ ঠিক আছে, কিন্তু এখানে একটা লজিক খাটতে পারে টোকেনস এর রেসপেক্টে। স্ট্রিং কে যদি আমি লিটারালস হিসেবে লিখি, মানে এই কথাটা যখন তুমি প্রিন্টএফে এই কোটেশনের মধ্যে কিছু একটা লিখছো, তখন এই ছোট অংশটাকে তুমি স্ট্রিং বলবে। যখন তুমি ডেটা টাইপ কি এখনো অব্দি জানোই না, ফর এক্সাম্পল আমি এখনো অব্দি তোমাদের শেখাইনি ডেটা টাইপ কি করে কাজ করে। ডেটা টাইপ আমি আজকে শেখাবো না, ডেটা টাইপের একটা ডেডিকেটেড ক্লাস হবে, নেক্সট ক্লাসটা ডেটা টাইপের হবে। আজকে এটার পর আমি অপারেটর পড়াবো। ডেটা টাইপ অনেক কিছু বক্তব্য আছে ডেটা টাইপ নিয়ে আমার। ডেটা টাইপ যখন করাবো তখন আমি প্রোগ্রামিং করে করে দেখাবো। ও কি বললো? ও বললো যে স্যার যখন আমি এই পুরো বিষয়টা লিখছি, এর মধ্যে প্রিন্টএফ ধরুন একটা ফাংশন, তার ভেতরে একটা কোটেশনের মধ্যে আপনি একটা লেখা লিখছেন যার নাম দিচ্ছেন এন্টারে নাম্বার, এই পুরো অংশটা, এটা তো পুরোটা একটা টোকেনস এর মধ্যে পড়ে। অর্থাৎ আমি যা কিছু সিঙ্গেল কোট বা ডাবল কোটস এর মধ্যে লিখবো, সবকিছু আমার পড়বে টোকেনস এর মধ্যে। ওই টোকেনটার নামই হচ্ছে স্ট্রিং। কি শুভাশিস, এটাই বলতে চাইলি তো তুই? হ্যাঁ স্যার, এটাই বলছেন। ভেরি গুড, দ্যাটস ওয়াই স্ট্রিং ইজ এ টোকেন। কিওয়ার্ড বুঝতে পেরেছি, আইডেন্টিফায়ার বুঝতে পেরেছি, কনস্ট্যান্ট এন্ড ভেরিয়েবল বুঝতে পেরেছি। স্ট্রিং জাস্ট বললাম, স্ট্রিং নিয়ে অনেক কিছু বলার, পুরো প্রোগ্রামিং জুড়ে স্ট্রিং পড়ানো হবে। স্ট্রিং খুব ইম্পর্টেন্ট, পাইথনের ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে, জাভার ক্ষেত্রে। চাকরি পাওয়ার জন্য অ্যারে আর স্ট্রিং এর মতো ইম্পর্টেন্ট জিনিস কিছু নেই আর। তো সেক্ষেত্রে স্ট্রিং নিয়ে আমি বেশি মাথা ব্যথা করবো না। তো স্ট্রিংটা আমি ধরলাম, জাস্ট বললাম। যদি নাও কিছু বলি এখন স্ট্রিং, কিচ্ছু ম্যাটার করবে না। অ্যারে পড়ানোর পরে যখন স্ট্রিং পড়াবো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমাকে শুধু বলো কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এটা কি বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন আছে? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। করো করো। স্যার ইন্টিজার দিয়ে যদি আমি এ দিয়ে কোনো ভ্যারিয়েবল নিই, মানে ক্রিয়েট করি, তো তার অটোমেটিক্যালি কোনো স্টোরেজ অটোমেটিক্যালি ফিক্স হয়ে যায়, বা সেই স্টোরেজটা কত? অ্যাড্রেস ফিক্স হয়ে যায়। এই জায়গাটায় কি কোনো ডাউট আছে? একটু বুঝিয়ে বলতে হবে এই জায়গাটা। চুপ কেন? কে প্রশ্ন করলো? স্যার আমি করেছি। আমি আমি নাম আছে? আমি সৌভিক। সৌভিক। সৌভিক, সৌভিক, এই জায়গাটা কি কিছু বোঝাতে হবে নাকি এইটুকুই জানতে চেয়েছিস? স্যার একটু বুঝিয়ে দিলে বেটার হয়, মানে ব্যাপারটা।
ডিরেক্টলি বলবি স্যার এটা একটু বুঝিয়ে দাও, সোজা কথা সোজাভাবে বলবি। বিষয়টা কি, তুমি যে মুহূর্তে ইন্টিজার এ কথাটা লিখছো, কম্পাইলারের কাছে দুটো মেসেজ যাচ্ছে। ওকে একটা তুমি ডেটা টাইপ দিচ্ছ, আরে হাতের লেখা ধরতে পারছিস বোর্ডে? হ্যাঁ স্যার। ওকে, আর ওকে তুমি একটা ভেরিয়েবল দিচ্ছ। বলা ভুল, ভেরিয়েবল কথাটা বলা ভুল, তুমি ওকে একটা আইডেন্টিফায়ার দিচ্ছ। মন দিয়ে শুনবে এই জায়গাটা। যখন আমি এই ধরনের সিনট্যাক্স লিখি, এই ধরনের লেখা লিখি প্রোগ্রামিং এ, তখন কম্পাইলারের কাছে দুটো মেসেজ যায়, একটা ডেটা টাইপ যায়, একটা আইডেন্টিফায়ার যায়। এই ডেটা টাইপ মানে দুটো জিনিস বোঝায়, কি রকম ডেটা, কি রকম ডেটা, অর্থাৎ হাউ না, হুইচ টাইপ অফ ডেটা, আর কতটা জায়গা লাগবে। জায়গায় বর্গের জন অন্তস্থ হয়ে যাও। ভাই বাংলা ভুলে যাচ্ছি রে, একটা সময় কত ভালো পড়তাম সাহিত্য, এখন কি বাংলা ভুলে যাচ্ছি, ছি ছি। কিরকম ডেটা, কতটা জায়গা নেবে, এই ইন্ট সেই দুটোর অ্যান্সার বলে দেয়। ইন্ট মানে পূর্ণ সংখ্যা, কোনো দশমিক থাকবে না, এবং 4 বাইট জায়গা নেবে। আর্কিটেকচার যদি আলাদা হয়, মেশিন যদি আলাদা হয়, 16 বিট বা 32 বিটের মেশিন হয়, তখন 2 বাইট জায়গা নেবে। গেল। এটা হচ্ছে কি নাম দেব, ওই জায়গাটার কি নাম দেব। ধরো এটা মানে বুঝলো এরকম একটা 4 বাইটের জায়গা লাগবে, তার পাশের এটা দেখে বুঝলো এটার নাম হচ্ছে এ। এটা তুমি চিনতে পারলে, কম্পিউটার কিন্তু এখানে এটা চিনতে পারবে না। এবার এইখানে এই জায়গাটাতে কি হবে, কম্পিউটার এই প্রোগ্রামটাকে রান করালে, কম্পাইলার যখন রান করবে প্রসেসরের মধ্যে, এই রান করার দায়িত্বে থাকবে হচ্ছে অপারেটিং সিস্টেম। কে থাকবে দায়িত্বে? ওএস। অপারেটিং সিস্টেম বা ওএস। ওএস এর প্রচুর কাজ আছে পরপর। প্রসেস ম্যানেজমেন্ট আর মেমোরি ম্যানেজমেন্ট, এই দুটো ওএস এর সব থেকে বড় কাজ। প্রসেস ম্যানেজমেন্টে প্রোগ্রামকে রান করানো হচ্ছে ওএস এর কাজ, এবং সেই প্রোগ্রামে যখন মেমোরি দরকার পড়বে, মেমোরি ম্যানেজমেন্টে সেই মেমোরিকে অ্যালোকেট করা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। অপারেটিং সিস্টেম যখন দেখতে পাবে ইন্ট এ লিখেছে, ওর র্যামের মধ্যে একটা 4 বাইটের বক্স এঁকে দেবে, দিয়ে তার একটা অ্যাড্রেস ঠিক করে দেবে। এই অ্যাড্রেসটা পুরোপুরি ওএস এর উপর নির্ভর করে যে কি চলছে তার বেসিসে একটা। ফর এক্সাম্পল, তুমি স্টেশনে টিকিট কাটতে গেলে সকাল 6টার সময়, তোমাকে যে টিকিট নাম্বারটা দেবে, তুমি রাত 10টায় টিকিট কাটতে গেলে সেম টিকিট নাম্বার দেবে? না স্যার। না তুমি স্যার। টিকিট নাম্বার প্রেডিক্ট করতে পারবে? না। কতজন কাটছে, কিভাবে সার্ভার কন্ট্রোল হচ্ছে, তুমি কিছু জানো না। ওই টিকিট নাম্বারটা হচ্ছে এখানে অ্যাড্রেস, এটা সবসময় ইন্টিজারে হয়। ধরো এর অ্যাড্রেস হলো 20226। এই অ্যাড্রেসে অপারেটিং সিস্টেম 4 বাইট বক্স টেনে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে এই। স্যার কেন নামটা স্যার কেন দিল? কারণ ওএস বুঝতে পেরেছে যে যে প্রোগ্রামার, যে হিউম্যান, সে এই নামটা দেখে চিনবে, আর যে কম্পিউটার সে এই অ্যাড্রেসটা দেখে চিনবে।
এই যে অ্যাম্পারসানটা দেওয়া হয় ঠিক এই কারণে। এই অ্যাম্পারসানটার নাম হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর। আরো নাম আছে অ্যাম্পারসানের, বাট এক্ষেত্রে এটা অ্যাড্রেস অফ অপারেটর। মানে এই যে তুমি ইন্টিজার এক্স লিখেছো, তার মানে ও একটা বক্স তৈরি করে দিয়েছে যার নাম দিয়ে দিয়েছে এক্স। এই যে তুমি জিজ্ঞাসা করলে এন্টার এ ভ্যালু বলে, তুমি 20, 25, 30 কিছু একটা ভ্যালু দেবে, সেই ভ্যালুটা দেবে হচ্ছে এই জায়গাটাতে। এই অপারেটরটার কাজ হচ্ছে এই ভ্যালুটাকে তুলে নিয়ে গিয়ে এক্স এর মধ্যে রাখা। অপারেটরটা পিওন পোস্টমাস্টারের কাজ করে। ওর কাজ হচ্ছে এই পার্সেন্টেজ দিতে, যখন তোমাকে লিখলো এন্টার ভ্যালু অফ এক্স, তুমি 25 দিলে, ও এখান থেকে, এই অপারেটরটা মনে করো আমার হাত, ও এখান থেকে ডেটাটাকে তুলে এক্স এর এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়ে আসলো, এক্স এর ওই অ্যাড্রেসে লিখে দিয়ে আসলো। ওই অ্যাড্রেসটা জানতে পারে পাশে অপারেটরটা বসে। বোঝাতে তো ওই পেরেছি? অ্যাড্রেসটাকে ফিজিক্যাল অ্যাড্রেস বলে হয়তো নাকি? হ্যাঁ স্যার। ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস সম্বন্ধে তোমাদের 1%ও আইডিয়া নেই। প্লিজ টার্ম ইউজ করো না। ক্লাস 12-এ অপারেটিং সিস্টেমে যেটুকু ছিল ওইটুকুতে কিচ্ছু শিখতে পারো না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, ফিজিক্যাল অ্যাড্রেস আর লজিক্যাল অ্যাড্রেসের কি পার্থক্য? ফিজিক্যাল অ্যাড্রেস যেটা র্যাম দিয়ে তৈরি হয়, আর লজিক্যাল যেটা সিপিইউ দিয়ে হয়। পার্থক্য কি? পার্থক্য বলতে? এটা তো তুমি বইয়ের ভাষা বলে দিলে। হ্যাঁ র্যাম দিয়ে যেটা তৈরি হয় সেটা ফিজিক্যাল অ্যাড্রেস, সিপিইউ দিয়ে যেটা তৈরি হয় সেটা লজিক্যাল অ্যাড্রেস। হ্যাঁ, দুটো একটা অ্যাড্রেস আলাদা করতে কেন? সিপিইউ ওটা হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস, আর র্যামের যেটা ওটা তো হচ্ছে রিয়েল অ্যাড্রেস। মানে মানে বিষয়টা জানি কি? না। এই জন্য টার্মটা ইউজ করতে বারণ করলো। এবার আমি বলি, আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ মনে করো বন্ধুর সাথে টিকিট কাটতে যাচ্ছ, সিনেমা দেখতে যাবে, ঠিক আছে? হ্যাঁ তুমি বললে ভাই বা বোন, যাকেই বললে, সামনের দিকে টিকিট কাটিস, হলো? বা পেছনের দিকে টিকিট কাটবি যেন একদম সাইডের সিটটা হয়। তুমি বলো তো, এরকম ধরনের বলি তো কথা আমরা। হ্যাঁ এটা লজিক্যাল অ্যাড্রেস, এর কোনো রিয়েল লাইফ এক্সিস্টেন্স নেই। এবার তুমি তোমার বন্ধু বা তোমার ভাই বা বোন গিয়ে কাউন্টারে বললো একটু পেছনের দিক করে সাইডের সিটটা দিও। অনেকগুলো সাইডের সিট আছে, আর পেছনের দিক করে মানে একদম পেছনে হতে পারে, তারপরেরটা হতে পারে, তারপরেরটা হতে পারে। তখন দেখাবে যে কাউন্টারে বসে আছে স্ক্রিনটা ঘুরিয়ে কোন সিটটা এর মধ্যে, রাইট? এই যে কোন সিটটা বলবে যে এই সিটটা দাও, এই যে এই সিটটা বললো, ও গিয়ে ফিক্সড ওই সিটটায় বসে গেল, তখন ওর সিট নাম্বার হলো A13। এই A13টা হচ্ছে মেমোরির ফিজিক্যাল অ্যাড্রেস। আর তুমি যে কথাটা বলেছিলে যে পেছনের দিক করে সাইডের সিট দাও, এটা লজিক্যাল অ্যাড্রেস, সিপিইউ জেনারেট করে দেয়। সিপিইউ জাস্ট বলে দেয়, সিপিইউ মেমোরি ম্যানেজ করতে পারে না, ওএস মেমোরি ম্যানেজ করে। সিপিইউ জাস্ট মুখে বলে দেয় যে সাইডের দিক করে পেছনের সিটটা দিয়ে দাও। যে মেমোরি ম্যানেজ করে অর্থাৎ ওএস, সে অ্যাকচুয়ালি গিয়ে প্লট করে অ্যাড্রেসটাকে, এটাকে ফিজিক্যাল অ্যাড্রেস বলে। আর যেটা সিপিইউ বলে সেটা লজিক্যাল অ্যাড্রেস। এই লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে এমএমইউ, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। এটা ওএস এর পার্ট। টার্ম ভেবেচিন্তে উচ্চারণ করবে। এখানে ফিজিক্যাল অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেসের কথা বলা হচ্ছে না, এখানে জাস্ট একটা অ্যাড্রেসের কথা বলা হচ্ছে। কি অ্যাড্রেস পরে শিখবো। বোঝাতে পেরেছি? হ্যাঁ বাকিদের বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা নিয়ে কোনো ডাউট আছে? এইটা মানে কি বোঝায়? না স্যার। আরো শিখবে, আরো সময় থাকুক, আরো এগো, সময়ের সাথে সাথে আরো বিষয়গুলো ক্লিয়ার হবে তোমাদের। আচ্ছা, এবার 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 আর কি প্রশ্ন আছে বলো? কনস্ট্যান্ট ভেরিয়েবল, কিওয়ার্ড আইডেন্টিফায়ার থেকে, কিওয়ার্ড আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট ভেরিয়েবল, এগুলোর থেকে আর কি কি প্রশ্ন আছে? নেই। অপারেটর,
এই হচ্ছে বিষয়। ডাক্তার আর পেশেন্টের এক্সাম্পল দিই, ডাক্তার আর পেশেন্টের এক্সাম্পল দিই। ডাক্তার যার ওপর অপারেশন করছে সে হচ্ছে পেশেন্ট, অপারেন্টস মানে হচ্ছে পেশেন্ট। অপারেটর মানে হচ্ছে ডক্টর। অপারেটর কি করে? অপারেন্ডের ওপর অপারেশন করে। অপারেটর কি করে? অপারেন্ডের ওপর অপারেশন করে। অপারেটরের কাজ হচ্ছে অপারেন্ড গুলোর মধ্যে যে ডেটা আছে সেটাকে অপারেট করা। অপারেন্ড মানে কি? অপারেন্ড মানে হচ্ছে ডেটা। ডেটা মানে কি? ভেরিয়েবল কনস্ট্যান্ট। মাথায় থাকবে? অর্থাৎ সি একটা ডেটা, এ একটা ডেটা, বি একটা ডেটা। প্লাসের কাজ হচ্ছে এ বি কে জয়েন করে সি এর মধ্যে স্টোর করা। প্লাসের কাজ হচ্ছে এ বি কে জয়েন করা। ইকুয়ালস টুর কাজ হচ্ছে এ বি কে জয়েন করে যেটা পাবো সেটাকে সি এর মধ্যে স্টোর করা। অপারেটর আর অপারেন্ডের মধ্যে সম্পর্ক হচ্ছে একটা ডক্টর একটা পেশেন্ট। আর এইভাবে অপারেটর আর অপারেন্ডকে যদি একটা সরল রৈখিক ফর্মে বা সরলের মতো সিম্পলিফিকেশনের মতো করে লেখা হয় তাকে এক্সপ্রেশন বলে। মাথায় থাকবে? মাথায় থাকবে বাকিদের? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি রিপ্লাই দাও, দুপুর হচ্ছে, তাড়াতাড়ি রিপ্লাই দাও। হ্যাঁ স্যার। ঠিক। হ্যাঁ স্যার। অপারেন্ডের ওপর নির্ভর করে অপারেটরকে তিন ভাগে ভাগ করা যায়। অপারেন্ডের ওপর নির্ভর করে অপারেটরকে তিন ভাগে ভাগ করা যায়: ইউনারি, বাইনারি, টার্নারি। চারিদিকে শুধু নারী, পুরুষ নেই কোথাও। এমনিতেই নারীদের সব ফ্রি করে দিয়েছে সব জায়গায়, সব জায়গাতে পুরুষদের প্রতি ডিসক্রিমিনেশন। যাই হোক, ইউনারি, বাইনারি, টার্নারি। ইউনারি মানে যে সমস্ত অপারেটর সিঙ্গেল অপারেন্ডের ওপর কাজ করে, যে সমস্ত অপারেটর সিঙ্গেল অপারেন্ডের ওপর কাজ করে। যে সমস্ত অপারেটর ডাবল অপারেন্ডের ওপর কাজ করে, ডাবল লেখা যাবে না, ডুয়াল অপারেন্ডের ওপর কাজ করে। যে সমস্ত অপারেটর ট্রিপল অপারেন্ডের ওপর কাজ করে। এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর এক্সাম্পল: ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কি কি? প্লাস প্লাস, মাইনাস মাইনাস। সিঙ্গেল অপারেন্ডের উপর কাজ করে। এ প্লাস প্লাস, এ মাইনাস মাইনাস, একটা অপারেন্ড। এক্সাম্পল কত এক্সাম্পল দেবো? অ্যারিথমেটিক, লজিক্যাল, রিলেশনাল, অ্যারিথমেটিক, লজিক্যাল, রিলেশনাল, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, বিটওয়াইজ, অ্যান্ড সো অন। আরো আছে, নেক্সট দিনে ডেটাটাই পাওয়াতে পারবো না, পুরো সব অপারেটর করে দেখাবো, সব অপারেটর করে দেখাবো, পুরো বিটওয়াইজ অপারেটর ধরে দেখাবো আমি। শিফট অপারেটর কি করে কাজ করে দেখাবো, কারণ এইগুলো ম্যাক্সিমাম লোকজন, ম্যাক্সিমাম টিচার স্কিপ করে চলে যায়। আচ্ছা, লজিক্যাল অপারেটরের মধ্যে কি এক্সাম্পল পড়বে? হ্যাঁ, অ্যান্ড অর নট। লজিক্যাল অপারেটরে কি এক্সাম্পল পড়বে? ওই অ্যান্ড অর এগুলো? লিখতে দে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
ঠিক আছে, and or not, প্রচুর এক্সাম্পল, এক্সাম্পল যা তুলবে সব এক্সাম্পল। ট্রিপল অপারেন্ড, কন্ডিশনাল অপারেটর, মানে রিপ্লেসমেন্ট অফ ইফ এলস, রিপ্লেসমেন্ট অফ ইফ এলস কি বিষয়? এই যে আমরা লিখি ইফ এ গ্রেটার দেন বি, if a greater than b, printf b, else printf a, কি করলাম ছি, এই ভুলটা সাহিলের জন্য হলো। এবার প্রিন্টএফ এ প্রিন্টএফ বি, আচ্ছা ঠিক আছে। কন্ডিশন অপারেটর কি বলছে? কন্ডিশন অপারেটর বলছে কোশ্চেন মার্ক কোলন, মানে এটা এখানে কন্ডিশন লেখা থাকবে, তারপর হয় ট্রু লেখা থাকবে নয় ফলস লেখা থাকবে। এর ভেতরে তুমি যদি প্রিন্টএফ কথা লিখে দাও প্রিন্ট হয়ে যাবে, তোমার ইফেলস চালাতে হবে না। এটা যখন আমি ইফেলস পড়াবো তখন আমি এই কন্ডিশন অপারেটর করে দেখাবো যে ইফেলস ছাড়া কি করে, কোনো ইফেলস ইউজ না করে ডিরেক্টলি অপারেটর দিয়ে কি করে ইফেলস এর কাজ করা যায়। এই হচ্ছে অপারেটর। এবার আমাকে বলো এই পয়েন্টে দাঁড়িয়ে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু বলেছি সেটুকু রাখবো নাকি অপারেটরটা এক্সপ্লেন করব? কারণ আমি 15-20 মিনিটের গ্যাপ দেব ডিটেইল পড়ানোর জন্য। বলো এটুকু থাকবে? যে কোনো একটা প্রকার ইউনারি করে দিলেও সমস্যা নেই, ইউনারিটা শুধু ইউনারি অপারেটরটা করে দিলেও সমস্যা নেই, কিংবা ডুয়েলের কোনো একটা। ইউনারি অপারেটর করিয়ে দিতেই হবে না, তুই ইউনারি অপারেটর খুব ভালো করে জানিস। লুপের যখন এক স্টেপ করে এগোবি তখন যে আই প্লাস প্লাসটা লিখি সেটা হচ্ছে ইউনারি অপারেটর। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, এখানে দেখানোর আছে 2-3টে অপারেটর, লিখে দিই নাহলে মনে থাকবে না আমার। এখানে দেখানোর আছে 2-3টে অপারেটর। এই অপারেটর কিন্তু শেষ নয়, এটাও একটা অপারেটর, এটাও একটা অপারেটর, এটাও একটা অপারেটর। লাস্টে ওটা কি লিখলে? ডট, না এই যে লাস্টের এইটা প্রথম লিখলেন Ampersand. যেটা বাইনারি অপারেটর লাস্টে, ডুয়েল শিফট, লেফট শিফট, রাইট শিফট, শিফট অপারেটর। এই লেফট শিফট রাইট শিফট করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি ম্যাথমেটিক্যালি, সেটা অন্য বিষয়, সে দেখিয়ে দেবো। ওই জন্য বললাম যে এখানে 2-4টে অপারেটর নিয়ে আমার ডিসকাস করার আছে, কিন্তু তার আগে আমি বলি আমি নেক্সট দিনের ক্লাসটা কেমন হবে বলি। নেক্সট দিনের ক্লাসটা হবে আমি ডেটা টাইপ পড়াবো, আমি ডেটা টাইপ ভালো করে শিখিয়ে নেবো, করি আমি 2-3টে প্রোগ্রাম করাবো। করানোর পরে আমি এই নিচের কয়েকটা অপারেটর, এটা এই দুটো, এই 2-3টে আর এটা করে দেখাবো, অপারেটর শেষ হয়ে যাবে।